সো আমাদের সাথে আজকে ব্রিটিশ কাউন্সিলের বদরুদ্দোজা দোজা ভাই আছেন। উনি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। দোজা ভাই, হ্যালো রাশেদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা, লাইক, প্রথম কোশ্চেন বলে কিছু নেই, এখানে ইম্পর্টেন্ট অনেকগুলো কোশ্চেন আছে। হ্যাঁ, সো সিরিয়াল ওয়াইজ আমি সাজাই নাই, পরেও মজার মজার কিছু আছে যেগুলো আমার কাছে ইন্টারেস্টিং লাগে, লাইক আমাদের এগুলো নিয়ে কথা বলা উচিত। সো ছোট একটা হাহা কোশ্চেনটার জন্য আমার পক্ষ থেকে আপনি আনসারটা আপনি দিবেন। সেটা হলো, লেডি এক্সামিনার স্পিকিং এ যারা পড়ে আমাদের ম্যাম, ওনারা মার্কস বেশি দেয় কিনা, এটা আক্স করতেছে। হ্যাঁ, সো ভাই, আ- ওভারঅল বলবেন, লাইক কোন এক্সামিনার খারাপ কোন এক্সামিনার ভালো, এটা নিয়েও যদি একটু অ্যাড করে দিতেন। হ্যাঁ। আচ্ছা, আমি একটু বলি যে আমরা একটু আগে যেটা বলছিলাম যে রিগোরাস ডেভেলপমেন্ট এবং রিসার্চের মাধ্যমে ক্যামব্রিজ কিন্তু এক্সামিনারদেরকে সিলেক্ট করে এবং এক্সামিনারদের প্রতি বছরই রিসার্টিফিকেশন হয়। যদি ও, কোনো এক্সামিনার আন্ডার মার্কিং করে অথবা ওভার মার্কিং করে, এটা কিন্তু এক্সামিনারের ক্যারিয়ারের জন্য খারাপ। ক্যামব্রিজ কিন্তু এটা, যারা এক্সামিনারদের ট্রেনার আছে, মানে এক্সামিনারদের এক্সাম নেয়, এরকম ট্রেনার আছে, আমরা বলি ইটি, এক্সামিনার ট্রেনার। তারা জি, কিন্তু প্রতি বছর অ্যাসেস করে। এখন এক্সামিনার মেল ফিমেল ডাজেন্ট ম্যাটার, সবাইকেই সেম রিগোরাস প্রসেসের মধ্য দিয়ে, ডেভেলপমেন্টের মধ্য দিয়ে প্রুভ করতে হয় যে সে রাইটলি মার্ক করছে, ভালো মার্ক দিচ্ছে। যদি কোনো এক্সামিনার ফিমেল হয় এবং কম মার্কিং করে, তাহলে কিন্তু অ্যাসেসমেন্টে সেই এক্সামিনার পাস করবে না এবং সে কিন্তু এক্সাম নিতে পারবে না। সো জি, এটা এমন না যে লেডি এক্সামিনার বেশি মার্ক দেয় বা আম, আমাদের মেল এক্সামিনার কম মার্ক দেয়। যেহেতু ক্যামব্রিজ মেল ফিমেল বোথ এক্সামিনারকেই খুব স্ট্রিক্টলি তাদেরকে মনিটরিং করে, তাদের যে মার্কিং গুলোকে, সে কারণে এই চান্সেসটা আমি বলবো যে নীল জিরো। এটা আমাদের একটা আহ ভুল ধারণা যে লেডি এক্সামিনার বেশি মার্ক দেয়। থ্যাংক ইউ। ইয়া, সো এইটা আসলে, হ্যাঁ, আমার ভালো লাগছে যে এটা জেনে। এক্সামিনার অনেকে এখানে, লাইক কয়েকজন এক্সামিনারের নাম বলতেছেন, শুনেন। আসলে এক্সামিনারের কোনো দোষ নাই, কারণ উনি উনি তো প্রতি বছরই সুযোগ পাইতেছে। লাইক উনি যদি আন্ডারমার্ক করে, যেটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, আন্ডারমার্ক করলে তো উনি আর এক্সামিনার থাকতো না, তাই না? এক্স্যাক্টলি। সো ডেফিনেটলি আপনি হয়তো জানেন না, রেজল করিম স্যার অনেকেরই ভালো ভালো মার্কস দেয়। আপনি আরেকটু প্রিপারেশন নিয়ে যান, তারপরে, হ্যাঁ, সেখানে অনেকে লাইক কমেন্ট করতেছেন। সো আচ্ছা, নেক্সট আমি আসলে ইউটিউবের কোশ্চেন গুলো নেওয়ার আগে আই থিঙ্ক আমি কিছু কোশ্চেন সিলেক্ট করছি, এগুলো বলি কারণ এগুলো এগুলো আগে আসছে। সো সেটা হলো, আম, প্রশ্ন নাকি ফাঁস হয়, লাইক টাকা দিলে পাওয়া যায়, আমি এখানে ভাই একটু অ্যাড করতে চাই। সো আমি কিছু টেক্সট পাই এরকম, ইমেল পাই এরকম, একটা স্ক্রিনশট দেয় হোয়াটসঅ্যাপের। সো হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচারটা থাকে লাইক কোনো একজন বিদেশির, হ্যাঁ, হুম। ফরেনার। সো হুম। ওনার সাথে কথা বলতেছে, যে আমরা তো আবার ফরেনার, লাইক অন্য লেভেলে বিলিভ করে ফেলি। সো হুম। উনি 2 লাখ টাকা নিলে আগের রাতে কোশ্চেন দিয়ে দিবে। আম, এটা বাংলাদেশে কখনো হয় নাই। তো ওই যে ভাই, আপনি যদি একটু আবার রিপিট করতেন, লাইক আসলে এটা যে এক্সাম প্রশ্ন আউট পসিবল না। হ্যাঁ, আমি আমি যদি আমার আমার কনটেক্সট থেকে বলি, জি, যেহেতু আমি ব্রিটিশ কাউন্সিলে কাজ করি, আমি যেটা দেখেছি যে সিকিউরিটিটা এখানে মেনটেন করা হয় হুম, এবং এটা কয়েকটা লেয়ারে, মানে শুধু এমন না যে হ্যাঁ একটা লেয়ারে, এটা কয়েকটা লেয়ারে থাকে এবং কখনই এটা ওয়ান পার্সনের কাছে থাকে না। যে আমি রোজা, আমার কাছে কোশ্চেন পেপার থাকলো, আমার কাছে লগ থাকলো, আমি যা খুশি তাই করতে পারবো, আমি এটাকে ফাঁস করে দিতে পারবো বা আমি মিস ইউজ আচ্ছা, আচ্ছা, করতে পারবো, এমন না। সো আচ্ছা, সিকিউরিটি প্রসেসটা এইভাবে মেনটেন করা হয় যে এটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্সনের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্সেস থাকে। সে ফর আমি আছি, আপনি আছেন, আরো কয়েকজন আছে। সো যদি কোনো কারণে আমি এটাকে ব্রেক করতে চাই, আপনার কাছে গিয়ে এটা ধরা পড়বে। ও, আপনি আমি এক্সিলেন্ট, মিলে গট ইট। আপনি আমি মিলে যদি ব্রেক করি, থার্ড পার্সনের কাছে গিয়ে ধরা পড়বে। হুম, যদি থার্ড পার্সনও এক হয়ে যায়, ফোর্থ পার্সনের কাছে গিয়ে ধরা পড়বে। এবং এগুলো যারা এক্সেস করে, তাদের আপনার মানে খুবই সিকিউর প্রসেস আছে। এটাকে চাইলে যে কেউ এক্সেস করতে পারবে না, কোড আছে, অ্যালার্ম সিস্টেম আছে।
হুম, তো এটা অনেক স্ট্রিক্ট সিকিউরিটি মেনটেন করা হয়। ইভেন এক্সাম ডেতে মর্নিং এ যখন কোয়েশ্চেন পেপার নিয়ে যায় সুপারভাইজাররা, তাদেরও কিন্তু অ্যাক্সেস থাকে না যে তারা চাইলে বলতে পারবে না। সেটাকে ওপেন করবে, এবং হুম, তারা যখন কোডটা পায় তারপরে কিন্তু তারা ওপেন করতে পারে। সো এই যে স্টেজেস বিভিন্ন, যে ক্যামব্রিজ থেকে আসলো হুম, ব্রিটিশ কাউন্সিলের কাছে, ব্রিটিশ কাউন্সিল সেটাকে স্টোর করলো, অ্যান্ড দেন এটা এক্সাম হলে গেল, এই পুরো জার্নিটার মধ্যে যতগুলো সিকিউরিটি মেজার নেওয়া হয় বা সিকিউরিটি স্টেপ ফলো করা হয়, এখানে কোনোভাবেই চান্স নাই যে এটা কোনো একজন সিঙ্গেল পার্সন এটাকে ফাঁস করতে পারবে বা আপনার লাখ লাখ টাকা সেল করতে পারবে। ইয়া যদি কেউ এটা বলে থাকে এবং আপনারা যদি কেউ ভুল করে সেখানে পা দিয়ে থাকেন, বা আপনারা মনে করে থাকেন যে হ্যাঁ আপনারা বেনিফিটেড হবেন, এটা আপনারা কিন্তু ইন দা লং রান সাফারার হবেন। কারণ কোনো কারণে যদি এটা ক্যামব্রিজ, ব্রিটিশ কাউন্সিল, অথবা আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি অথবা ইমিগ্রেশন অফিস জানতে পারে, তাহলে কিন্তু আপনি লাইফ টাইমের জন্য ব্যান হয়ে যেতে ও পারেন। দ্যাটস সো ব্যাড। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এসব প্রলোভনে আপনারা কখনোই পা বাড়াবেন না বা আপনারা কান দেবেন না। আপনারা অলওয়েজ সিকিউর সেফ যে এক্সাম আছে সেই এক্সামে আপনারা অ্যাটেন্ড করবেন। জি, জি। সো আমি থার্ড কোশ্চেনে যাচ্ছি। আসলে ইউটিউবে ইভেন ফেসবুকে যারা কমেন্ট টমেন্ট করতেছেন, আপনাদের বেশিরভাগ কোশ্চেন আনসারই লাইক আমরা হয়তো কভার করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ। সো শুধু একটা রিকোয়েস্ট, একটু সাথে থাকেন লাস্ট পর্যন্ত। আপনারটা যদি আমরা আনসার না দিয়ে থাকি আবার বললেন, অ্যাট লিস্ট থাকবো, হ্যাঁ সাথে থাকবো আপনাদের জন্যই তো আমরা। সো কুইক একটা জিনিস, আমি লাইক একাডেমিক এবং জেনারেল একই দিনে এক্সাম হলে প্রশ্ন সহজ হয় কিনা? হ্যাঁ। সো আমি জাস্ট একটু অ্যাড করি ভাই, আপনি জাস্ট আমাকে ভ্যালিডেশনটা দিবেন ইয়েস অর নো। সো সেটা হলো আম, জি জি, প্লিজ এটা প্লিজ প্লিজ আপনি হয়তো অনেকে শুনছে যেদিন একাডেমিক জেনারেল একসাথে হয় ওই দিন এক্সামের কোশ্চেন প্লিজ ইজি ভাই। হয়। এখন আমি যদি বলি, আমি শুনছি উল্টাটা, লাইক যেদিন শুধু একাডেমিক হয় ওই দিন কোশ্চেন ইজি হয়, তাহলে মানবো কোনটা? নাকি ভাই? হ্যালো। হ্যাঁ। সো হ্যাঁ শোনা যায় দুজা ভাই? হ্যাঁ, রাশিদ ভাই, সরি, এখন শুনতে পাচ্ছি, রাইট। ও আচ্ছা। সো কোশ্চেন ছিল একাডেমিক জেনারেল যেদিন একসাথে হয় ওই দিন নাকি কোশ্চেন ইজি হয়। এখন আমার কথা হলো আমরা তো উল্টাটা জানি, লাইক একাডেমিক যেদিন হয় ওই দিন ইজি হয়, তাহলে মানবো কোনটা? আসলে এই দুইটাই ভুয়া এবং মিথ্যা কথা, এগুলা নিয়ে আসলে দোষা ভাই আমরা সময়ও নষ্ট না করি নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি, কবে? এক্স্যাক্টলি। এটা ভাইস ভার্সা, মানে জি। অনেকে বলে যে একাডেমিক যেদিন হয় সেটা ইজি হয়, আবার অনেকে মনে করে না একাডেমিক জেনারেল ট্রেনিং যেদিন হয় সেই দিন ইজি হয়। এটা আসলে হ্যাঁ কোনোটাই সত্য না। ইয়া। সো আমরা আপনাদেরকে লাইক প্রিপারেশন নিতে হবে, আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। মানে এরকম মিথ নিয়ে এক্সাম হলে যাওয়া যাবে না যে হ্যাঁ আমি একাডেমিক দিলেই ইজি হবে, বা এসএসজিটি যে ডেটে থাকে সেই ডেটে দিলে ইজি হবে। এটা ইভেন কেউ যদি আপনাদেরকে বলে কোনো সেন্টার বা যে কেউ ফ্রেন্ডস, আপনারা ওটাতে কান দিবেন না, কারণ এটা সত্য না। এটা সত্য না, হ্যাঁ থ্যাংক হুম। ইউ। সো ভাই তারপরে একটা বিগ কোশ্চেন, খুবই বিগ, সেটা হলো ব্রিটিশ কাউন্সিল এক্সাম দিলে নাকি স্কোর কম আসে আর আইডিপি তে ইজি হয় স্কোর বেশি আসে। হ্যাঁ। সো হ্যাঁ অ্যাগেন এটা, আমি, হ্যাঁ একটু বলেন না প্লিজ, এটা অনেকেই আস্ক করে। এটা অনেকেই মানে কমন মিথ আমি বলবো, যে আসলে আইডিবি, ব্রিটিশ কাউন্সিল, আমরা টেস্ট ডেলিভারি পার্টনার, বাট কোয়েশ্চেন পেপার কিন্তু আসছে ক্যামব্রিজ থেকে। সো ক্যামব্রিজ কিন্তু কখনোই এমন করে না যে ব্রিটিশ কাউন্সিলের জন্য কঠিন কোয়েশ্চেন পেপার পাঠালো আইডিপির জন্য ইজি, এরকম না। কোয়েশ্চেন পেপার সেম যদি হয় তাহলে আপনার দুইটা প্রতিষ্ঠানেই সেম এক্সাম হচ্ছে। এখন আসি আমরা মার্কিং এর ক্ষেত্রে। আমি যেটা বললাম যে এক্সামিনার যখন সিলেকশন হচ্ছে, এক্সামিনাররা অনেক রিগোরাস প্রসেসের মধ্যে দিয়ে সিলেক্ট হয়, অ্যান্ড দেন তাদেরকে মনিটর করা হয় মার্কিং এর জন্য। সে হুম, স্পিকিং এক্সামিনার হোক অ্যান্ড রাইটিং এক্সামিনার হোক, কোনো কারণে এক্সামিনার যদি খুব বেশি মার্কিং করে ফেলে বা খুব কম মার্কিং করে ফেলে, দুইটাই কিন্তু এক্সামিনার কে শোকজ করা হয় বা এক্সামিনার কে আবার মনিটরিং এ আনা হয়। এমন না যে একজন এক্সামিনার সিলেক্টেড হলো এন্ড বছরের পর বছর সারা জীবন সে
এক্সামিনার হিসেবে কাজ করতে পারবে তা না, প্রতি বছরই তাদেরকে কিন্তু মনিটরিং এক্সাম দিতে হয়, রিসার্টিফিকেশন করতে হয়, তাদেরকে প্রুভ করতে হয় যে তারা যে মার্কিংটা করছে সেটা অ্যাকিউরেট, কমও না বেশিও না। সো এখানে কোনো এক্সামিনার যদি বেশি দিয়ে ফেলে তার কিন্তু এক্সামিনারশিপ থাকছে না, আবার যদি কম দিয়ে ফেলে তাহলেও এক্সামিনারশিপ থাকছে না। সো এক্সামিনার কখনোই চাইবে না যে আমি একটু বেশি দিয়ে আমার আমার এক্সামিনার ক্যারিয়ারটাকে আমি নষ্ট করে ফেলি, বা আমি কম দিয়ে নষ্ট করে ফেলি। সো তারা কিন্তু খুবই সিরিয়াস থাকে, এটাকে স্ট্রিক্টলি মেনটেন করে। সো এখানে আসলে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির হাতে কিছুই নাই যে কেউ কম দিচ্ছে বেশি দিচ্ছে। এখানে এক্সামিনাররাও পারে না, কারণ তারা সব সময় চেষ্টা করে যে তারা যেন অ্যাকুরেট, ক্যামব্রিজ তাদেরকে যেভাবে গাইডলাইন দিচ্ছে সেটাকে মেনে তারা মার্কিংটা করতে পারে। সো এখানে আমার মনে হয় যে আসলেই ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির কারো হাতেই নাই যে কোথাও বেশি পাওয়া যায় আবার কোনো প্রতিষ্ঠানে কম পাওয়া যায়, কারণ এটা যারা মার্কিং করে তারাই তো পারে না, তাহলে ব্রিটিশ কাউন্সিল আইডিপি কেন কিভাবে কেন পারবে? কম বেশি করবে, তবে রাইট? আমি জাস্ট একটু অ্যাড করতেছি, সেটা হলো লাইক ঢাকার বাইরে যে এক্সাম সেন্টার গুলো আছে বিভিন্ন জেলা শহরে আর বিভাগীয় শহরে, হ্যাঁ। সো অনেকে মনে করে যে ধর ঢাকা এক্সাম দিলে স্কোর কম আসে, সো আমি যদি একটু লাইক অন্যদিকে দেই, ঢাকার রাইট। বাইরে দেই, হ্যাঁ। সো এইটাও লাইক মানে আমি সত্য না, এই তো। আমি বলি যে জি। অ্যাক্রস দ্য কান্ট্রি ইয়েস। কোয়েশ্চেন পেপার সেম। অফকোর্স। এখন আহ, সিলেটে গিয়ে কি একটু ইজি কোয়েশ্চেন পেপারে এক্সাম দিতে পারবে, বা নো। খুলনাতে গিয়ে? না, নো। সেম কোয়েশ্চেন পেপার। এন্ড যখন মার্কিং এর জন্য যাচ্ছে কোশ্চেন পেপার তো মার্কিং এর জন্য চলে যাচ্ছে ক্যামব্রিজে, সেখানে তো সেন্ট্রালি মার্ক হইতেছে, সো সেন্ট্রালি মার্ক হচ্ছে। এমন না যে এটা সিলেটে বা খুলনাতে মার্কিং করে তারা মার্ক বেশি দিচ্ছে, তা তো না। গট ইট ভাই, আনসার সবাই বুঝছেন, এটা না বুঝার কিচ্ছু নাই। হ্যাঁ, উদয় মানে পড়াশোনা বাদ দিয়ে শুধু এগুলা। তারপরে ভাই এটা মনে হয় একটা ইম্পর্টেন্ট, যদিও অনেকে জানে না, Yes, বাট খুব yes, ইম্পর্টেন্ট একটা আমার কাছে মনে হয়, সেটা হলো yes, it, লিসেনিং রিডিং এ অনেকে 8, 8.5 পায়। অনেস্টলি দুজা ভাই, আমি যেটা লাইক একটু গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ। আবার অনেক ইউটিউব সাবস্ক্রাইবার বলেন কিংবা প্রাইভেট বেস স্টুডেন্ট বলেন, লিসেনিং কিংবা রিডিং কে খুবই ভালো করে ফেলে। হ্যাঁ। সো ঠিক, আমি হয়তো এই দুইটার একটু টেকনিক্যালি দেখানোর চেষ্টা করি, ওনারা ঠিক। নিজেরা একটু পরিশ্রম করে। সো লিসেনিং রিডিং এ যদি আপনি অনেক ভালো মার্কস পান, আর রাইডিং কি বা স্পিকিং এ যদি লাইক, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 8.5, রিডিং আর লিসেনিং এ আপনি 8.5 করে পাইতেছেন, যেটা সত্য, আমার এক স্টুডেন্টের হয়েছে, রিডিং লিসেনিং এ অনেক ইভেন ভালো পাইছে, এবং ইভেন রাইটিং এ 5.5। ইভেন 9 পাচ্ছে। যে 9 আমরা পাচ্ছে, হ্যাঁ। আমরা কিন্তু জি। আমাদের স্টুডেন্টরা কিন্তু লিসনিং রিডিং এ 9 স্কোর করে এবং স্পিকিং এও 9 স্কোর করে। জি। তো আনফরচুনেটলি রাইটিং এ গিয়ে আমরা এই ট্রেন্ডটা দেখি যে রাইটিং এ গিয়ে তারা হয়তো 5.56 স্কোর করছে। এটা আমরা আমরা ডিসকাস করছিলাম যে রাইটিং এর কোন 4টা বিষয়ের উপরে মার্কিংটা করা হয়। হুম। সো ওই টাস্ক রেসপন্সটা যদি আমরা ফলো না করি তাহলে আপনি যতই লিসনিং রিডিং এ 9, 8.5 স্কোর করেন, আপনি কিন্তু রাইটিং এর স্কোর কমে যাবে। আপনার রাইটিং এর স্কোর বাড়াতে হলে আপনাকে টাস্ক রেসপন্সটাকে অবশ্যই ফলো করতে হবে। রাইটিং এ আমরা ভিডিওতে দেখছিলাম যে যে 4টা বিষয়কে মেনটেন করে এক্সামিনার মার্কিং করবে, হুম। ক্যান্ডিডেট যদি ওই 4টা বিষয়কে ফলো না করে শুধু 300-400 ওয়ার্ড লিখে গেল, বা তিন তাহলে চারটা হবে না। এক্সট্রা পেজ নিল, অনেকেই আছে দেখি যে এক্সট্রা পেজ নিচ্ছে, এক্সাম হলে এক্সট্রা পেজ নিচ্ছে। ইট হুম। ডাজেন্ট ম্যাটার যে আমি 3টা 4টা এক্সট্রা পেজ নিলে আমি বেশি স্কোর করবো, ইট ডাজেন্ট ম্যাটার। আমাকে ম্যাটার করবে ওই 4টা টাস্ক রেসপন্সকে আমি কাভার করছি কিনা আমার ইয়েস। রাইটিং এ। যদি ওই 4টা রেসপন্সকে কাভার করতে পারে তাহলে অবশ্যই রাইটিং এও আপনার স্কোর 7, 8 হয়ে যাবে। ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, এখানে কোশ্চেনটা একটু মানে কোশ্চেনটা, এটা তো কোশ্চেন ছিল মূলত মূলত সো কোশ্চেনটা এরকম ছিল লাইক, যদি আমার একটা একটা লাইক রাইটিং এ ধরেন, রাইটিং এ আমার অনেক কম আসছে এবং রিডিং লিসেনিং আমি খুব ভালো অনেক বেশি আসছে, সো হুম, এটা মাঝে মধ্যে রেজাল্টটা হোল্ড করে করে লাইক ওনারা অ্যাগেইন আচ্ছা, আচ্ছা, চেক আচ্ছা, করে আচ্ছা, এখানে আচ্ছা, কোনো আচ্ছা, কিছু হ্যাঁ, করছে হ্যাঁ, কিনা, এটা নিয়ে একটা ঠিক। কমেন্ট কমেন্ট চাইছি, হ্যাঁ। জি, 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 বুঝতে পেরেছি। জি। এইটা এটাও এটা ট্রু। ট্রু মিন্স, অনেক স্টুডেন্টের হয়েছে, হ্যাঁ, একটু হ্যাঁ, এক্সপ্লেন হ্যাঁ, করেন। হ্যাঁ, ট্রু মিন্স যে আপনি
রিডিং এ বা লিসনিং এ আপনি 8.5 স্কোর করলেন, কিন্তু রাইটিং এ কেন 5.5? এটা যে কেউ কিন্তু মনে একটা প্রশ্ন জাগবে যে জি। একটাতে এত বেশি, তাহলে কি ওখানে ক্যান্ডিডেট কোনো কারণে কারো দেখে অথবা কোনো আনফেয়ার মিনস করে এত বেশি স্কোর করলো এবং আরেকটাতে এত কম স্কোর কেন? অথবা এক্সামিনার কি ভুল মার্কিং করলো, যে রাইটিং এ যে এক্সামিনার এই স্ক্রিপ্টটা দেখেছে, এক্সামিনার হয়তো নেগেটিভ মার্কিং করেছে। তো এটা ক্যামব্রিজের আপনার প্রসেস আছে, ক্যামব্রিজ এটাকে আবার একজন সিনিয়র এক্সামিনার দিয়ে কিন্তু মার্কিং করাবে এই রাইটিংটাকে, যে এটা কি অ্যাকচুয়ালি 5.5 হুম। নাকি এটা আরো বাড়বে। এবং যখন একজন সিনিয়র এক্সামিনার এটাকে রিমার্ক করবে, সিনিয়র এক্সামিনার জানবেও না যে আসলে এটা এর আগে মার্ক হয়েছে বা কত স্কোর করেছে। সিনিয়র এক্সামিনার এটাকে কিন্তু একেবারে ফ্রেশ স্ক্রিপ্ট হিসেবে আবার মার্ক করবে, এবং ক্যামব্রিজ তখন জাজ করবে যে প্রথম মার্কিং এ 5.5 ছিল, সিনিয়র এক্সামিনার এটা মার্কিং করে আসলে তার মার্কটা কি বাড়লো নাকি কমলো। যদি বেড়ে যায় তাহলে ডেফিনেটলি এখানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, প্রথমবার মার্কিংটা হয়তো আহ কোনো কারণে আপনার সঠিক ছিল না। সো ক্যামব্রিজের আপনার এই প্রসেস গুলো মেনটেন করে তারা কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটাকে দেবে। অ্যান্ড জি। জি। ফেল যেটা হয় সেটা ডেফিনেটলি যখন কোনো এরকম ডিফারেন্স থাকে, তখন ডেফিনেটলি ক্যামব্রিজ বিভিন্ন রকম এভিডেন্স কালেক্ট করবে সেন্টার থেকে। হুম। কালেক্ট করে তারা যদি কোনো রকম সংশ্লিষ্টতা বা কোনো কিছু পেয়ে থাকে, তাহলে তারা ডেফিনেটলি এটাকে ইনভেস্টিগেট করার জন্য একটু টাইম নেয়, এবং তখনই রেজাল্টটা উইথহেল্ড হয়ে থাকে ইনভেস্টিগেশন পিরিয়ড পর্যন্ত। আচ্ছা আচ্ছা। সো সো আমি বলবো যে আপনারা উম, অনেকে আছে যে আহ, পাশের যে ক্যান্ডিডেট আছে তার তার দেখে লেখার চেষ্টা করে, বা অনেকেই মনে করে যে আমি যেখানে সহজ হবে দেখে লিখতে পারবো সেখানে গিয়ে এক্সাম দিব। কিন্তু আপনি ওই অ্যাডভান্টেজ যদি নিতে যান, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি যখন ক্যামব্রিজের হাতে স্ক্রিপ্ট যাবে, ক্যামব্রিজ কিন্তু এটা বুঝতে পারবে এবং এটা ধরে ফেলবে আপনার রেজাল্ট। নাইস নাইস, হ্যাঁ, so এইটা ভালো ছিল। So আপনি আপনি কোনো হ্যাঁ, অসৎ উপায় অবলম্বন করলে আপনি বিভিন্ন জায়গায় ধরা খাওয়ার খুব ভালো চান্স আছে। হ্যাঁ। ডেফিনেটলি ইয়েস ডেফিনেটলি ইয়েস। আচ্ছা ভাই, ডেফিনেটলি। আমরা মুভ করি, আমাদের প্রায় অনেকগুলো কোশ্চেন্স, তো আমি ইউটিউবে কোশ্চেন এত এত ভালো ভালো কোশ্চেন আসতেছে যে আপনি দেখলে আনসার না করে যাবেন না ভাই। ঠিক আচ্ছা, ঠিক, সো আমি হাতে। কুইক, হ্যাঁ কুইক, আমরা কুইক কুইক করি ইনশাল্লাহ। আপনারা থাকেন, দোজা ভাই আছে মানে আপনার যে আপনারা তো অবশ্যই থাকবেন তাই না? থ্যাংক ইউ ভাই অ্যাগেন। আমরা প্রায় এখনো প্রায় ফেসবুক ইউটিউব মিলে 2000 জনের মতো আছে, রাতের বাজে 12টার কাছাকাছি। ওয়াও, হাউ ক্রেজি। সো রাইডিং এর খাতা কয়জনে দেখে ভাই? কোশ্চেন একটু উইয়ার্ড হইলো, একটু ছোট করে যদি বলতেন। হ্যাঁ, রাইটিংটা আচ্ছা, মার্কিং করে যে, হ্যাঁ। এটা এটা বেসিকলি একজন এক্সামিনারই দেখে, হুম। কিন্তু সে পর আমরা এর আগের কোশ্চেনে যেটা দেখলাম যে একটা ব্যান্ডে অনেক হায়ার, বা তিনটা ব্যান্ডে আপনি অনেক হায়ার পেয়েছেন, হুম। 7 অ্যাভাব, কিন্তু রাইটিং এ আপনি 5.5। সো যখনই এটা ওয়ান ব্যান্ডের মানে কম বেশি হয়, হুম। 0.5 এদিক মানে কম বেশি হতে পারে, আপনি রিডিং এ পেয়েছেন 8.5, আপনি রাইটিং এ হয়তো 8 পেতে পারেন। কিন্তু যখনই আপনি এক ব্যান্ডেজ কম পাবেন, তখনই কিন্তু এটা সেকেন্ড মার্কিং হবে। আই মিন, ক্যামব্রিজ এটাকে একজন সিনিয়র এক্সামিনার দিয়ে আবার মার্ক করবে। সো এটা নট ফর এভরি টাইম। যদি আপনার স্কোর সিমিলার থাকে, তাহলে হুম। আমি বলবো যে রাইটিং এর খাতা একজন এক্সামিনারই চেক করে। ও, গট ইট। আমি আমি বুঝতে পারছি। তো আপনারা যারা বুঝেন নাই, সেটা হলো আপনার অনেক যদি ডিফারেন্স থাকে তাহলে একাধিক জন যায়, তাহলে একজন দেখে, তবে কোন জন একজন, দেখে আই ডোন্ট নো ভাই। মোস্ট প্রবাবলি একটা জিনিস আমি যেটা জানি, একটু ট্রু সরি সরি কিনা। সরি সরি, হ্যাঁ। আমি বলি একজন বলতে মানে টোটাল রাইটিং এর খাতা একজন এক্সামিনার থাকে সেইটা মিন করছে, নাকি মাল্টিপল মানে রাইটিং দেখার জন্য কিন্তু ক্যামব্রিজের হ্যাঁ, ফুল অফ এক্সামিনার্স আছে। একজন তো অনেকজন। এত হাজার হাজার স্ক্রিপ্ট দেখতে পারবে না। না। তো এটার ফুল অফ এক্সামিনার্স আছে কিন্তু।
আচ্ছা, যে কোশ্চেনটা ওইরকমই ছিল। আমার ও খাতাটা আচ্ছা ধরেন আচ্ছা আচ্ছা টাস্ক আচ্ছা, টুতে তাহলে একজনে দেখছে, আবার আমার 6.5 দিছে, আরেকজনে দেখে 7.5 দিছে, ও না না তারপর না এভারেজ করে 7 দিছে, এরকম কিনা? না না না, এটা এটা এরকম না, ইয়াস। আমি আমি তাহলে বুঝতে পারিনি প্রথম কোশ্চেন। কোশ্চেনটা এরকম ছিল, হ্যাঁ। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে আনসারটা হবে যে টাস্ক ওয়ান টাস্ক টু আমি যদি বলি, তাহলে আমি বলবো যে টাস্ক ওয়ান যে এক্সামিনার দেখে, টাস্ক টু কিন্তু আরেকজন দেখবে, সেম ইয়েস, এক্সামিনার না। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, হ্যাঁ। সেম এক্সামিনার না। সো এটা ডেফিনেটলি ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামিনার দেখবে। হুম, টাস্ক ওয়ান একজনের কাছে যাবে, টাস্ক টু একজনের কাছে যাবে, এরকম পুল অফ এক্সামিনার্স আছে। সো তাদের কাছে ডিস্ট্রিবিউট করে দেয়া হয় যে হ্যাঁ, হয়তো 100 জন বা সে ফর 1000 এক্সামিনার আছে, রাইটিং এর খাতা চেক করবে। সো হুম। হয়তো 1000 জনের মধ্যে টোটাল স্ক্রিপ্ট ডিস্ট্রিবিউট করে দেয়া হলো টাস্ক ওয়ান, আবার বাকি 1000 জনের মধ্যে টাস্ক টু ডিস্ট্রিবিউট করে দেয়া হলো। সো এটা আহ, মানে একটা একটা সময় বাংলাদেশেও কিন্তু এই মার্কিংটা হতো, রাইটিং মার্কিং যেটা, মানে আচ্ছা, টাস্ক আচ্ছা। ওয়ান টাস্ক টু। হুম। তখন আমি আমি যেটা বললাম যে আমি শুরুর দিকে কিন্তু একেবারে অপারেশনে কাজ করতাম, এই এই জিনিসগুলো তখন আহ, আমি ইনভলভ ছিলাম, এবং আমি আমি নিজেও দেখেছি যে হ্যাঁ, আমরাও যখন এক্সামিনারকে দিতাম আমরা কিন্তু ওই ডিফারেন্ট ডিফারেন্ট করে দিতাম, যে হয়তো টাস্ক ওয়ান এক্সামিনার দেখছে, টাস্ক টু আরেকজন এক্সামিনার। সো ওইটা আমরাও মেনটেন করতাম এখানে। আচ্ছা, আচ্ছা। So, এখন তো সবই লাইক বাইরে পাঠানো হয় না, হ্যাঁ কেমব্রিজের হ্যাঁ, কাছে ওরা এখন সবই, সেন্ট্রালি জি সেন্ট্রালি জি জি, মার্কিং করে। সেন্টার, জি। আচ্ছা। সো আমি কুইক যাব, আই থিঙ্ক। যারা আছেন হয়তো মনে করবেন যে ভাইয়া সিম্পল সিম্পল কোশ্চেন কইতেছে, বেলে মেয়ে 7 নাম্বারে আমি যেটা বলতেছি এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, স্পিকিং এ এক্সামিনার স্টপ করে দেয়, হ্যাঁ, মাঝে মধ্যে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, তাই তো? দুজা ভাই রাইট একটু বলেন। রাইট রাইট, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নাই। এক্সামিনার যখন আহ, তার এক্সপেক্টেড আনসারটা পেয়ে যায় আপনার কাছে, অথবা এক্সামিনারের আরো তো ফলোইং কোয়েশ্চেন্স থাকে, তখন এক্সামিনার কিন্তু স্টপ করে দিতে পারে বা নেক্সট কোয়েশ্চেনে যেতে পারে, ফলোইং কোয়েশ্চেনে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই যে আপনাকে স্টপ করে দিল, দ্যাট মিনস আপনি কম মার্ক পেলেন বা আপনি বলতে পারলেন না। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, আমি আমি একটা কয়েকটা কোশ্চেন বারবার পাইতেছি। তো আমরা তো রাত 12টা বাজায় দিব, যেটা মনে হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আমার স্টামিনা আছে আজকে, হ্যাঁ। জাস্ট ছোট্ট একটা জিনিস অ্যাড করে দেই, সেটা হলো ইউকে এর এডুকেশন নিয়ে ভাই বলছিলেন, ওই সময় আমি একটু অ্যাড করতে ইয়েস, চাইছি। সেটা হলো যে আমরা আমাদের অফিসটা হলো রাজলক্ষ্মী, আমি নতুন অফিস নিয়েছি। কেন এক্স্যাক্টলি কেন নিয়েছি? কারণ আপনাদের হেল্প করার জন্য। সো এখানে আমরা ইউকে ওপেন ডে করতেছি। এটা হলো 25 তারিখ। তো আজকে কয় তারিখ? 17 তারিখ, হ্যাঁ। এই 25 তারিখে আমি রিকোয়েস্ট করব, কেউ যদি 2024 ইউকে যাইতে চান, প্লিজ 25 তারিখে আমার অফিসে আসেন। কারণ আই ডোন্ট নো, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে কথাটা সিরিয়াসলি নেন, কারণ সময় বেশি নাই, ইটস লাইক লাস্ট না, সেপ্টেম্বরের জন্য খুব লাস্ট মুহূর্তে আছি আমরা। তো আপনি যদি 24-এ চিন্তা ভাবনা থাকে বাইরে যাবেন, স্পেশালি ইউকে তে যাবেন, যেটা ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন, আমেরিকা ইউএসএ দুইটাই পড়াশোনার জন্য বেস্ট। সো আমাদের ওপেন ডে থাকবে এখানে, লাইক অনেক ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভরাও থাকবেন, আমাদের কাউন্সিলররাও আছেন, দয়া করে চলে আসবেন যদি ইউকে নিয়ে আপনার ফোকাস থাকে। ওকে। সো সরি ভাই, একটু অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিলাম। 25 তারিখ, এই মাসের 25 তারিখ, হ্যাঁ, আজকে তো 17 তারিখ। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই ভাই। আমি আমি আসলে বুঝতেছি না, মানে আমরা তো ওকে আছি না? কোশ্চেন আমি শেষ করব। আমি ওকে আছি, সবাই কষ্ট করে আছে, তো আমি খুবই হ্যাপি আনসার করতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এখনো 2000 জন আছি লাইভে, এই আলহামদুলিল্লাহ। রাতের 11:40। সো আমাদের নেক্সট কোশ্চেনটা হলো, আমি আমি দুই একটা জিনিস আমি জাস্ট ইয়েস নো দিয়ে দেই ভাই, আপনার কাছে যাব হলো ইম্পর্টেন্ট গুলাতে। সেটা হলো, অনেকে আইএলটিএস এ প্রক্সি দেয়, এটা জীবনেও সম্ভব না। ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীতে কেউ নকল করতে পারে নাই এটা, ইভেন ইভেন লাইক ফিঙ্গারপ্রিন্ট নিয়েই তো এক্সাম হয়, তাই না ভাই? রাইট রাইট। ইয়েস। সো এটা নকল করার সুযোগ নেই। ইভেন ওয়াশরুমে যাই তো আপনাকে লাইক চেক করবে আপনি কি সেম পারসন ব্যাক করছেন কিনা, হ্যাঁ, এটা খুবই রাইট। মজার। সো এর পরে কোশ্চেনটা, এক্সাম ডেট ট্রান্সফার অর ক্যান্সেল অর রিফান্ড পলিসি, হ্যাঁ। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা যারা আছেন সামনে অবশ্যই এক্সাম দিবেন, আপনারা এই 2000 জন। সো দুই যাবে এখানে ছোট একটা লাইক একটু 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 কমেন্ট করবেন, হ্যাঁ। আচ্ছা, এটা ইও ইও অর সামথিং এটা আমি আমরা একটু পরে বলি। আসতেছি। হুম, হুম। ইয়েস। আচ্ছা, এক্সাম ডেট ট্রান্সফার বা ক্যান্সেল যদি করতে চান, ব্রিটিশ কাউন্সিলের ক্ষেত্রে আপনারা আপনাদের
টেস্ট টেকার পোর্টালে লগ ইন করে অনলাইনে ডেট ট্রান্সফার বা ক্যান্সেল রিকোয়েস্ট করতে পারেন। তবে ডেট ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের কিছু স্পেসিফিক পয়েন্ট আছে। আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে কি রিজনে আপনি ডেটটা ট্রান্সফার করতে পারবেন। সাপোজ আপনার সিরিয়াস কোনো মেডিকেল ইস্যু হয়েছে এক্সাম ডেতে বা এর আশেপাশে, অথবা আপনার কোনো অফিসিয়াল অথবা কোনো গভর্নমেন্ট এক্সাম সেম ডেতে পড়ে গিয়েছে, এরকম হুম স্পেসিফিক কিছু পয়েন্ট আছে। যদি এগুলোর মধ্যে হয় তাহলে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট সাবমিট করতে হবে যে আমি এই রিজনে আমি ডেটটা ট্রান্সফার করতে চাই। এন্ড অনেকেই আবার আছি আমরা, আমরা দেখি অনেক সময় যে রেজিস্ট্রেশন করেছি এক্সামের আগে গিয়ে বলছে যে আমি এই ডেটে দিতে চাই না, আমার প্রিপারেশন ভালো না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার খুব কম কনসিডার করে যে ইয়াস কারণ আপনি সাপোর্টিং ডকুমেন্ট সাবমিট করতে পারছেন না এটার জন্য করে। তো আমি বলবো যে যখন রেজিস্টার করছেন আপনারা একটু মোটামুটি কনফার্ম হয়ে রেজিস্টার করবেন যে হ্যাঁ আমি যে ডেটে রেজিস্টার করছি সেই ডেটেই আমি এক্সাম দিতে চাই। কিন্তু যদি আপনার ভ্যালিড রিজন থাকে যে মেডিকেল ইস্যুস অথবা কোনো সেম ডেটে অফিসের কোনো কনফারেন্স অথবা আপনার আহ, অন্য কোনো এক্সাম, ইউনিভার্সিটি এক্সাম বা কোনো পাবলিক এক্সাম পড়ে গিয়েছে, সেগুলোর সাপোর্টিং যথাযথ ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এবং সেটা অ্যাপ্রুভ করবে। সো আই থিঙ্ক আমি লাইক ট্রান্সফার কিভাবে করে ব্রিটিশ কাউন্সিলের একটা আর্টিকেল আছে সুন্দর করে, সো আমি ছোট একটা ভিডিও বানাই ওখানে ডেসক্রিপশনে লিংক সহ দিব। এটা অনেকেরই লাগে, হ্যাঁ, সো জি। আমার এরকম ভিডিও নাই। এবং সো আই আমাদের থিঙ্ক ওয়েবসাইটে একটা লিংক আছে, আমি ওখান আমি থেকেও হ্যাঁ ওইটা চাইলে ওইটা অ্যাপ্লাই ওইটা করতে ওইটাই পারবেন। দেখাবো, হ্যাঁ, নিজে নিজে পেমেন্ট কিভাবে করবে আমি এটা স্যাম্পল একটা স্টুডেন্ট আইডি দিয়ে দেখাই দিব না, হ্যাঁ। সো নেক্সট কোশ্চেনটা ভাইয়া, সেটা হলো কম্পিউটার বেসড এবং পেপার বেসড, সো কোনটা ভালো এই দুইটার মধ্যে? আমি এটার সাথে একটা জিনিস অ্যাড করতে চাইতেছি। অনেকে মনে করে যে আমার হাতের লেখা একটু খারাপ, সো এক্স্যাক্টলি। হোয়াট শুড আই ডু? সো হ্যাঁ, দুইটা একসাথে আপনি যদি একটু কমেন্ট করতেন। যদি এরকম হয় হাতের লেখা খারাপ, তাহলে আমি বলবো আপনি ডেফিনেটলি আইএলটিএস অন কম্পিউটার টেস্ট দেবেন। কারণ ওখানে আপনাকে টাইপ করতে হবে, হাতের লেখা নিয়ে টেনশন। অ্যান্ড আমি বলবো যে হ্যাঁ, আমরা অনেকেই পেপার বেস এক্সাম দিয়ে অভ্যস্ত, যে কারণে আমরা হয়তো পেপার বেস রেজিস্টার করি বেশি। কিন্তু হুম আমি পার্সোনালি যদি বলেন, আমাকে যদি বলা হয় যে দোজা ভাই আপনি কোন ফরম্যাটে টেস্ট দিতে চান, আমি বলবো আইএলটিএস অন কম্পিউটার, বিকজ হুম। আই ফাইন্ড ইট ইজি। আমার কাছে মনে হয়েছে যে মিট, আমি টাইপ কম্পিউটার বেস করা দিব আমার নেক্সট জন্য টাইম। ইজি। আমি যেমন রিডিং এর কথা তখন বলছিলাম যে রিডিংটা আমার কাছে মনে হচ্ছে সুপার ইজি, বারবার পেজ ফ্লিপ করে দেখা, মার্ক করা, আবার ওইটাকে ট্রান্সফার করা। আহ, কিন্তু যখন আমি আইএলটিএস কম্পিউটারে যাই, আমি একই স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি প্যাসেজ, আমি ওখান থেকে আহ, অনেক সময় আছে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়। আপনি প্যাসেজ থেকে হুম মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে বা একটা ওয়ার্ডকে আপনি সুন্দর করে এখানে করতে পারেন। ইয়া তো ইয়া অনেক, ইভেন এটাতে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে আপনি অন স্কিল রিটেক দিতে পারছেন। সো এটা আপনার খুবই কিন্তু জোস একটা। পেপার বেজে কিন্তু অন স্কিল রিটেকটা অ্যাভেলেবেল নেই, যেটা কম্পিউটার ডেলিভার টেস্টে আইএলটিএস অন কম্পিউটারে আপনি আপনি অন স্কিল রিটেক দিতে পারছেন। আপনার রাইটিং একটু মার্ক কম পেয়েছেন, আপনি আবার প্রিপারেশন নেন, নেক্সট 60 ডেজ এর মধ্যে আপনি অন স্কিল রিটেক আবার দিয়ে দেন। শুধু রাইটিংটা দেন, হ্যাঁ। হ্যাঁ সো হ্যাঁ। সো এটা খুবই ভালো। ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। সো ডেফিনেটলি আমি বলবো যে কনভিনিয়েন্ট যদি বলেন, টেস্ট ফরম্যাট ইজ হুম সেম, মানে পেপার বেস এন্ড কম্পিউটার ডেলিভার সেম টেস্ট ফরম্যাট। বাট আমি যদি হুম। বলি যে কনভিনিয়েন্ট, আমার কাছে বেশি মনে হয় যে আইএলটিএস অন কম্পিউটার। এবং যাদের হাতের লেখা ভালো না বা এগুলো নিয়ে কনফিউশনে আছেন, তারা তো ডেফিনেটলি আইএলটিএস অন কম্পিউটার দিতে পারেন। সো ভাই, আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতেছি, সেটা হলো নাম্বারস নিয়ে যদি বলি, আই থিঙ্ক কম্পিউটার বেসডে আস্তে আস্তে নাম্বারটা অনেক বাড়তেছে। লাইক করোনার আগে কিংবা ওই এক্স্যাক্টলি। সময়কালে 10% থাকলো, এখন অলমোস্ট লাইক এক্স্যাক্ট 30% অর মোর এক্স্যাক্টলি। এরকম হয়ে গেছে, রাইট? অনেক অনেক বেড়েছে। ইয়া ইয়া। আমরা গত বছরের চেয়েও এই বছরে আমাদের আহ, এই সংখ্যাটা বেড়ে গিয়েছে। এবং আমরা আমরা আশা করছি, প্রেডিক্ট করছি যে এটা নেক্সট 2-3 ইয়ার্স এর মধ্যে আরো অনেক বেড়ে যাবে। কারণ ওকে। যারা একবার একটা লিংক আছে ফ্যামিলিয়ারাইজেশন টেস্ট আইএলটিএস কম্পিউটারের জন্য, আপনারা যারাই কনফিউশনে আছেন একবার শুধু বাসায় বসে একটা টেস্ট দিয়ে দেখেন, ফ্রি টেস্ট, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত কনভিনিয়েন্ট। রেজাল্ট চলে আসে 3 to 5 ডেজ এর মধ্যে। এবং এখন আরেকটা গুড থিং হচ্ছে যে আপনারা রেজাল্টটা
নিজেই কিন্তু আপনার পোর্টাল থেকে ডাউনলোড করতে পারছেন, আপনার ইউনিভার্সিটি বা ইমিগ্রেশন অফিসে আপনি ইমেল করতে পারছেন। সো এটা আপনার হাতে সব অ্যাক্সেস চলে এসেছে। সো আপনি ডেফিনেটলি আমি বলবো যে যারা, আবার একটা মিথ আছে, অনেকেই মনে করে যে খুব সুপার ফাস্টার টাইপ না করলে হয়তো কম্পিউটার ডেলিভারি এক্সাম দিতে পারবে না রাইটিং এ। এটাও একটা ভুল ধারণা। আপনার রাইটিং স্পিড, আমরা ওই দিন মনে হয় ক্যালকুলেট করছিলাম, পার মিনিটে হয়তো 7-8 ওয়ার্ডস লিখতে হবে 1 মিনিটে। ভাই এই যুগে আপনি স্পিড নিয়ে জিগায়েন না ভাই। মানে না, মোবাইলে যে স্পিড, এক্স্যাক্টলি। আমি just একটু ফান করতেছি। মানে আমরা আমরা আমাদের যে জেনারেশনটা আইএলটিএস দেয়, এরা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে, ইউনো, আমি আমি কি বলতেছি, হ্যাঁ। সো এক্স্যাক্টলি, ওনাদের ওনাদের টাইপিং স্পিডে ভাই সমস্যা নেই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সবাই খুবই স্মার্ট। আমার মনে হয় যে আপনারা একটু আইএলটিএস কম্পিউটারটা একবার একটা ফ্যামিলিয়ারাইজেশন টেস্ট দেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা বেশি ভালো হবে। ইয়েস। সো আমি টেস্টের লিঙ্কটা, ব্রিটিশ কাউন্সিলের যে লিঙ্কটা, আপনি একটা স্যাম্পল টেস্ট দিতে পারবেন, কম্পিউটার টেস্ট কি। সো আমরা লিঙ্কটা শেয়ার করে দিব এবং ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিব, হ্যাঁ। সো অ্যাগেন একটা কোশ্চেন আছে, এটাকে মনে হয় আমি আমি উইদিন 3 সেকেন্ড ডেস্ট্রয় করতেছি। সেটা হলো, ভাই কোন মাসে এক্সাম দিলে ভালো হয়, আর মাসের প্রথমে এক্সাম দিলে না শেষে এক্সাম দিলে ভালো হয়? সো উই ডোন্ট নো দিস বিকজ এটা কোনো কোশ্চেনই হয় না, হ্যাঁ। কোশ্চেনটাই খুবই রং কোশ্চেন টু আস্ক। এগুলা কোনো কোশ্চেন না। যে কোনো সময় আপনি এক্সাম দিতে পারেন। আপনার Exactly. এক্সাম খারাপ হলে এক্সাম আরেকবার দিবেন, দ্যাটস ইট। স্বপ্নের দাম 20 টাকা, ঠিক আছে? এত রাইতে এখানে কি? বিকজ ইউ হ্যাভ এ ড্রিম। ভাই এগ্রি? Exactly. ইয়েস। সো নেক্সট কোশ্চেনটা হলো, সরি ভাই, আমি আমার ক্লাস মোডে চলে গেছি মনে হয়। হ্যাঁ, 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 আপনি আচ্ছা, নেক্সট কোশ্চেন। রাইটিং এ, ও না, এটাও না, এটা আমাদের অলরেডি আনসার হয়ে গেছে, হ্যাঁ। সো ইউআর এর ডিটেলস নিয়ে একজন একটা কোশ্চেন আস্ক করছে। ভাই যদি জাস্ট ছোট করে ওভারঅল ইউআরটা নিয়ে একটু আইডিয়া দিতেন। সেটা হলো, ইউআর এর ডিটেলস বলুন, কতদিন লাগে, কতদিন আগে করা লাগে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হয়। আমি যদি 1 তারিখে আইএলটিএস এক্সাম দিই, আমি এত তারিখের মধ্যে ইউআর করতে হবে, এরকম একটা ব্যাপার আছে। আর আহ, এক পেমেন্টে কয়টা মডিউল করা যায়, সবগুলো মডিউল করা যায়, এটা আমি জানি, বলে দিচ্ছি, হ্যাঁ। ভাই এক্স্যাক্টলি, একটু নিজে আপনি বলেন। এক্স্যাক্টলি। তো টাইমটা হচ্ছে 6 উইকস। আপনার টেস্ট ডেট থেকে 6 উইকস এর 6 মাস? মধ্যে আপনাকে, হ্যাঁ, আরে নো, 1.5 মাস, নো, সরি নো, সরি, 1.5 মাস। হ্যাঁ, আমার মনে হয় 42 ডেজ। ওকে। হ্যাঁ, এরকমই। ফর্টি আচ্ছা। টু ডেজ এর মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইউআর, হুম। অবশ্যই। এন্ড কতদিন লাগে এটা, ম্যাক্সিমাম আমরা ক্যামব্রিজ বলে 3 উইকস, যে আপনি 3 উইকস এর মধ্যে এটার আউটকামটা পেয়ে যাবেন ম্যাক্সিমাম। যদি 3 উইকস এর মধ্যে না পান, তাহলে প্লিজ কন্ট্যাক্ট ইউর সেন্টার, আই মিন হুম। আপনি ব্রিটিশ কাউন্সিলকে তখন ইমেল করে আপডেট জানতে পারেন যে 3 উইকস হয়ে গেছে, আমি এখনো রেজাল্ট ইউআর এর আউটকামটা পাইনি। তবে এটা ডিপেন্ড করে যে আপনি সে ফর 4টা মডিউলের জন্য আপনি ইউআর করেছেন, হুম। তাহলে ডেফিনেটলি আপনার টাইমিংটা একটু বেশি লাগতে পারে। আর আপনি যদি একটা মডিউলের জন্য ইউআর করেন, তাহলে হয়তো আপনি একটু ফাস্টার পেয়ে যেতে পারেন, হয়তো 1 উইকের মধ্যেও পেয়ে যেতে পারেন। সো ইট ডিপেন্ডস। অ্যান্ড পেমেন্টটা কত জন ভাই? পেমেন্টটা এখন আমাদের ব্রিটিশ কাউন্সিলে ইউআর পেমেন্ট 10,000 টাকা, 10,000। 10K? 10K, রাইট। এটা হলো লাইক রিফান্ডেবল যদি বাড়ে স্কোর, হ্যাঁ, যে কোনো এক্স্যাক্টলি, একটা যদি মডিউল। যদি 0.5ও বেড়ে যায়, তাহলে আপনি এই পেমেন্টটা আবার রিফান্ড পেয়ে যাবেন, রাইট। আচ্ছা, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাগেন, যারা আছেন, আই উইশ আমি একদম দেওয়ার আগে এসব কোশ্চেন আনসার গুলা জানতাম, হ্যাঁ। সেটা হলো, এক্সাম সেন্টারের কোনো ফল্টের কারণে এক্সাম খারাপ হইলে বা হলে, এক্সামের প্রবলেম হলে, সেক্ষেত্রে ক্যান্ডিডেটের করণীয় কি? ভেরি গুড ওকে, কোশ্চেন, হ্যাঁ। ওকে, হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা হুম। অনেকেই জানি না। অনেকেই জি। জানেন না, সেটা হচ্ছে সে ফর আপনি আইএলটিএস অন কম্পিউটার টেস্ট দিতে গিয়েছেন, আপনার যে কোনো একটা টেকনিক্যাল ইস্যু হলো, ওখানে কিন্তু আমাদের এক্সাম একজন সুপারভাইজার থাকেন, ইনভিজিলেটর থাকেন। আপনি ওখানে রাইটিং কমপ্লেইন করতে পারবেন, এবং এটা চেক করে দেখা হবে, অ্যাসেস করে যখন দেখা হবে যে অ্যাকচুয়ালি ফল্ট ছিল, তখন আপনাকে অফিসিয়ালি এটাকে আবার কম্পেনসেট করা হবে। কম্পেনসেট হতে পারে যে আপনাকে হয়তো আবার একটা রিসিটিং এর জন্য অ্যালাউ করতে পারে, যদি টেকনিক্যাল ইস্যু থাকে।
তো আমরা অনেকেই না জেনে আমরা এক্সাম দিয়ে চুপচাপ চলে আসি এবং পরে আমরা দুঃখ প্রকাশ করি। মন খারাপ থাকে, হ্যাঁ। হ্যাঁ, মন খারাপ থাকে যে আমার এক্সামের সময় তো এই প্রবলেমটা হয়েছিল। আপনারা ইমিডিয়েটলি আমাদের যে সুপারভাইজার যারা থাকেন তাদেরকে, ওখানে আমাদের একটা ফর্ম থাকে, আপনি বললে ওই ফর্ম দিয়ে দিবে। ফর্মে আপনি ডিটেল লিখে দিবেন যে আপনার কি কি প্রবলেম হয়েছে, কখন হয়েছে, হুম, সেটা আপনার কি কি এফেক্ট করেছে আপনার এক্সামে। আপনি কমপ্লেইন, ইউ ক্যান সাবমিট কমপ্লেইন। এবং এটা আমরা আমরা খুবই কেয়ারফুলি আপনার এই কমপ্লেইনটাকে আমরা হুম। অ্যাড্রেস করব অফিসিয়ালি। আচ্ছা, সো আই থিঙ্ক, কোনোভাবেই আমরা চাই না যে ক্যান্ডিডেট ডিসঅ্যাডভান্টেজড হোক। যেটা আমাদের একটা টেস্ট সেন্টারে গিয়ে আমাদের কোনো টেস্ট সেন্টারের ফল্ট বা কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে ক্যান্ডিডেট কখনোই ডিসঅ্যাডভান্টেজড হোক, এটা আমরা চাই না। যদি কখনো আপনারা কোনো কিছু ফেস করেন, প্লিজ রাইট ব্যাক টু আস, প্লিজ আমাদেরকে ইমেল করেন, ওখানে কমপ্লেইন সাবমিট করেন, উইল ডেফিনেটলি টেক কেয়ার। ইয়েস। সো আমি মানে লাইক কোন সেন্টার এটা যাই না। সো আমার কিছু স্টুডেন্টস আমি প্রায় সময় পাই, ভাইয়া স্পিকিংটা ভিডিও করে দিছিলাম, বাট আমার ইন্টারনেটটা ডাউন করছিল, দু একবার আমার প্রবলেম হয়েছে, হ্যাঁ। আচ্ছা। সো আপনার এটা যদি এমন মনে হয় যে আপনার স্কোর কি ইফেক্ট করছে, কিংবা আপনার টোটাল সাইকোলজিক্যাল পুরো জিনিসটাকে ইফেক্ট করছে, ইউ বেটার লাইক কমপ্লেন, হ্যাঁ, কমপ্লেন এক্স্যাক্টলি। করেন আপনি। হ্যাঁ, ইভেন ইনস্ট্যান্ট যদি আপনার স্পিকিং, ভিডিও কলে স্পিকিং এর সময় আপনার ইন্টারনেট ইস্যু থাকে, ইউ জি, ক্যান ইনফর্ম দ্য ইস্যু টু দ্য এক্সামিনার। এক্সামিনারে বললেও হ্যাঁ, হবে, ইয়েস। এক্সামিনারকে ও বললেই নাইস। হবে যে আই হুম, এম হ্যাভিং ইন্টারনেট ইস্যু, আই এম হ্যাভিং প্রবলেম। এক্সামিনার সঙ্গে সঙ্গে আমাদের যিনি এক্সাম সুপারভাইজার থাকে তাকে ইনভলভ করবে, তাকে কন্ট্যাক্ট করুন। নোটিফাই করবে, কন্টাক্ট করবে, এবং এটাকে আহ, আপনার যদি অ্যাকচুয়ালি ইস্যু থেকে থাকে বা কোনো ডিসঅ্যাডভান্টেজ হয়ে থাকে সেটাকে অ্যাড্রেস করবে। লাইক ওই একটু পরে আবার নতুন করে এক্সাম নেই, এরকম এক্স্যাক্টলি। সিনারিওটাই দেখছি, হ্যাঁ। ইয়া, এক্স্যাক্টলি। ইয়া, ইয়া। সো ভাই, আরেকটা আরেকটা গুড কোয়েশ্চেন, সেটা হলো স্ট্যান্ডার্ড আইএলস এন্ড ইউকে ভিআই আইএলস এর ডিফারেন্স কোশ্চেন। সো ভাই, আমি এখানে লাইক এই জিনিসটা যারা একবারে নতুন আইএলস এ আসে, ও আচ্ছা, ইউকে ভিআই এটা কি, তারপরে ইউকে ভাই, আমি একটু আপনাকে এখানে একটু সময় নিতে বলবো, এবং একটু সুন্দর করে বলেন বিষয়টা। আচ্ছা। দুইটা কোশ্চেন প্যাটার্নের ডিফারেন্স আছে কিনা এটা বলছে, যেটা আপনি বলেন, আমি বলবো না, হ্যাঁ প্লিজ। আচ্ছা, কোশ্চেন প্যাটার্নে অ্যাকচুয়ালি ডিফারেন্স নাই, সেম। এটা হচ্ছে সেম। অ্যান্ড এই দুইটার মধ্যে ডিফারেন্স আমি বলবো যে ইউকেভিআই টেস্টে আমাদের আমাদের এন্ড থেকে, এটা আপনার মানে ক্যান্ডিডেট এন্ড না, আমরা অ্যাডমিনিস্ট্রার যারা করি, আমরা একটু স্পেশাল কিছু সিকিউরিটি মেজার আমরা মেনটেন করি ইউকেভিআই এর ক্ষেত্রে। কেন এই স্পেশাল সিকিউরিটিটা মেনটেন করি? বিকজ এটা ইউকে হোম অফিস, ইমিগ্রেশন অফিস, যেটা হোম অফিসের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটাকে মেনটেন করার জন্য আমরা ওই এক্সট্রা সিকিউরিটি ফিচার গুলো মেনটেন করি, যেটা কিনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে কন্ডাক্ট করা হয়। এবং আহ, যেমন ছবি 2 দিন তুলতে হয়, মানে আমরা নর্মালি স্ট্যান্ডার্ড আইএলস আমরা বলি, স্ট্যান্ডার্ড আইএলসে আমরা কিন্তু স্পিকিং যেদিন দেই সেদিনই আমরা ছবি তুলি, রাইট? ইয়া। অ্যান্ড ইউকেভিআই এর ক্ষেত্রে আমাদেরকে কিন্তু 2 দিনই ছবি তুলতে হয়। যেদিন স্পিকিং টেস্ট থাকে সেই দিনও একটা ছবি থাকে, যেদিন এলআরডব্লিউ টেস্ট থাকে ওই দিনও একটা ছবি তুলতে হয়। সো কিছু কিছু এক্সট্রা মেজার নিতে হয়, এবং ইউকেভিআই টেস্টটা ভিডিও রেকর্ডিং এর আন্ডারে থাকে, ভিডিও রেকর্ডিং এর আন্ডারে থাকে, বিকজ অফ এটা ইউকে হোম অফিসের রিকোয়ারমেন্ট। বাট কিন্তু কেউ ইউকে ভিআই দিলে অন্য দেশে অ্যাপ্লাই করতে পারবে। এক্স্যাক্টলি, ডেফিনেটলি। আমি অনেকেই মনে করে যে ইউকেভিআই টা শুধুমাত্র ইউকে তে অ্যাপ্লাই করতে হলে দিতে হয়, কিন্তু এটা একটা ভুল ধারণা। ইউকেভিআই দিয়ে আপনি বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আমি আমার ভাষায় একটু অ্যাড করি ভাই। সো এই স্ট্যান্ডার্ডটাতে আপনার একটু হয়তো মেন্টাল প্রেশার কম থাকবে, বিকজ আপনি যদি এরকম মনে করেন, হ্যাঁ ইউকে বিআই, আমি মনে হয় ঘাড় ঘুরাইলেই ঝামেলা আছে, হ্যাঁ, আপনি যদি এরকম ফিল করেন, এবং আপনি যদি ইউকে না যাইতে হয়, গো ফর স্ট্যান্ডার্ড, যেটা সবাই দেয়, 80% হুম, 90%, হ্যাঁ। হুম, আর হুম। আপনার যদি ইউকে যাইতে হয়, তাহলে ইউকের গভর্নমেন্টের একটা ইয়ে আছে, লাইক আপনি কে, আপনি বাংলাদেশ থেকে কিভাবে আসছেন, আইএলস দিয়ে আসছেন, আপনি আইএলসটা কেমনে দিছেন, আপনি কি এক্স্যাক্টলি। আসলে চুরি করে আসছেন কিনা। So আপনার একটু ওনারা জাস্ট বলছে যে স্ট্যান্ডার্ড, তোমরা একটু এটাকে কম্পিউটারে রেকর্ড করো, বিকজ আমরা উইদিন 2 ইয়ার্স আমরা একটু চেক করবো, যদি লাগে, যেটা আসলে লাগে না। সো এরকম এরকম ব্যাপারটা, তাই না ভাই? কিছু, হ্যাঁ, কিছু ইয়া, এক্সট্রা সিকিউরিটি মেজার নেওয়া হয় হ্যাঁ। ইউকেভিআই এর ক্ষেত্রে, ই- কিন্তু টেস্ট ফরম্যাট সেম,
এবং হুম। ইউকেভিএটা অল ওভার দ্য ওয়ার্ল্ড সবখানেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা ইয়া দিয়ে। ইয়া সো যে ইউনিভার্সিটি লাইক ইউকের ইউনিভার্সিটি গুলো বেশিরভাগ ইউকেবিআই চাই। সো আপনি যদি ইউকে অ্যাপ্লাই না করেন, আপনার এটা নিয়ে টেনশন করারই দরকার নেই। আর আপনি এটা যদি একবার দেন, ইউকে অ্যাপ্লাই করেন, অন্য দেশেও আপনি এটা ইউজ করতে পারবেন। সো করতে পারবেন। আইদার ওয়ে নো টেনশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, রাইট। ক্যামেরার নিচে যদি আপনার ডল লাগে, আপনি স্ট্যান্ডার্ড দেন, দ্যাটস ইট। হুম হুম। আচ্ছা, আই ডোন্ট নো আমি কি বলছি। সরি ভাই। স্পিকিং পার্ট টু তে আনসার করার সময় কিউ কার্ডে চোখ দেয়া যাবে কিনা? অবশ্যই কিউ কার্ডে আপনি তাকাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। কিউ এক্স্যাক্টলি। কার্ডে যদি চোখ না দেন তাহলে আপনি মানে নোট নিছেন কেন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি আপনাকে কিউ কার্ডে চোখ রাখতে হবে, আপনাকে নোট নিতে হবে এবং সেই হ্যাঁ, অনুযায়ী আপনাকে বলতে হবে, না হলে তো আপনি এক্সামিনার যেটা এক্সপেক্ট করছে আপনার কাছ থেকে সেটা আপনি বলতে পারবেন না, সেটা ইয়া হারিয়ে যাবে। ইয়া আর ওটা প্ল্যানের একটা বড় অংশ। স্পিকিং এক্স্যাক্টলি। এর ভিডিও দেখেন, আরো সুন্দরভাবে বলছি। ভাই আমরা লাইক দ্যাটস দ্য এন্ড ফ্রম মাই সাইড। এখন এক্সাম ডে প্রিপারেশন নিয়ে অবশ্যই আপনার থেকে ভাই একটু শুনবো, লাইক ওই দিন অ্যাকচুয়ালি কিভাবে দুই একটা পয়েন্ট যদি শেয়ার করতেন। বাট তার আগে আই গেস ইউটিউবে অনেকগুলা কোশ্চেন্স আছে এবং ইউটিউবের বেশিরভাগ কোশ্চেনের আনসারই আমরা দিয়ে দিছি। একজন একটু পর পরে শুধু লিখতেছি শিরায় শিরায় রক্ত রাশেদ ভাইয়ের ভক্ত, আই ডোন্ট নো এগুলা আমাকে হুদাই ভাই। হ্যাঁ, আমার কাছে জাস্ট ওনার এই লাইনের রিপ্লাই আমার আমার মনে চাইতেছে যে এরকম আমার ভাই তোমার ভাই, হ্যাঁ এরকম দিতে মনে হচ্ছে। সরি ভাই। সো এইসব আচ্ছা। করবেন না। আমরা বাইরে চলে যাব, আমরা এমপি ইলেকশনে দাঁড়াবো না, হ্যাঁ। So, আচ্ছা ভাই, যেটা আমরা কি, আমার মনে হয় রাতের অলমোস্ট 12টা বাজে। জি সো জি আমি ইউটিউবে আমাদের কমেন্টে যে কমেন্ট গুলা আসতেছে, আমরা কিন্তু এখনো এখনো প্রায় 1700-1800 জন আছি, ইউটিউব ফেসবুক মিলে। সো ইউটিউবে যে কমেন্ট গুলো আসছে এগুলাকে আমি একটু কালেক্ট করে আমরা মেবি নেক্সট কোনো আরেকটা লাইভ জি জি আমরা হয়তো অ্যারেঞ্জ করলে করা যায়, জি কারণ জি জি আজকে যদি শিওর। 12টা, অলমোস্ট 2 আওয়ার্স। হ্যাঁ, জি সো আই থিঙ্ক আপনি এক্সাম ডে প্রিপারেশনটা নিয়েই একটু কিছু বলবেন, বাট আপনারা জি। যাবেন না। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করবো ভাই, না লাস্ট অ্যাড করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো আপনি হ্যাঁ, সো যেটা অ্যাড করব, আমরা অফিসিয়ালি ব্রিটিশ কাউন্সিলের আইএলটিএস রেজিস্ট্রেশন পার্টনার। সো আমরা হয়তো ইনশাল্লাহ ভবিষ্যতে এক্সাম কি ভেনু। ভেন্যু, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। যদি যদি আপনারা চান। তো আপনারা একটা ওয়েতেই আমার এক্সাম ভেন্যু বানাইতে পারেন, সেটা হলো ভাই এক্সাম যেখানে দেন ইট ডাজেন্ট ম্যাটার, রেজিস্ট্রেশনটা আমার কাছে করবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। রেজিস্ট্রেশনটা আমার কাছে করবেন। সো রেজিস্ট্রেশন করলে একটা প্লাস পয়েন্ট আছে, তো যাবে আমি একটু 1 মিনিট সময় নেই। হ্যাঁ, জি জি সো প্লিজ। রেজিস্ট্রেশনটা আমার কাছে করবেন। আপনি অনলাইনেই করে ফেলতে পারবেন, আমাদের একটা নাম্বার আছে, আমি একটু পরেই নাম্বারটা শেয়ার করতেছি। সো রেজিস্ট্রেশন আমার কাছে আমাদের কাছে করলে যে সুবিধাটা হবে, আমরা নতুন একটা প্ল্যান করতেছি, আমি আপনাদেরকে ছাড় দিব। সো আপনারা যারা মনে করেন যে আপনার বাসার হেডফোনটা পছন্দ করতেছেন না, সো দেয়ার ইজ এ হাই চান্স আমি আমার এখানে রেজিস্ট্রেশন করলে, আমি অনেকদিন ধরে ওয়েট করতেছি এই এরকম অফারের জন্য আসলে। হ্যাঁ, সো আমি একটা হয়তো হেডফোন রাখবো, আর আপনি যদি হেডফোন না নেন তাহলে আপনি কি 500 টাকার কয়েকটা নোট নিয়ে গেলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটা না কিন্তু একাধিক। সো আমি ক্যাশ ক্যাশ দিব। সো ইটস লাইক 22,500। 22,500 আমাকে দিতে হবে না, ছোট্ট একটা গিফট। হ্যাঁ, হুম। সো আমি আমি ক্লিয়ার করে দিই, লাইক আমি এখানে কিছু রাখবো না। সো ইটস লাইক কমিশন আপনারা নিয়ে নেন, আপনারা কম কম টাকা এক্সাম দেন, তারপর ভাই এক্সাম দেন, বিদেশ যান, এটা আমার মেইন গোল। হ্যাঁ, সো আমি 22,500-কে আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট 21,500, আর মেবি মেবি 21,000 করার জন্য। হ্যাঁ, অ্যাটলিস্ট। সো এটা আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আসবে, আমি আমার ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। সো আপনাদেরকে আমি একটা লিঙ্ক শেয়ার করব, কাইন্ডা এটার নাম হয়তো অ্যাফিলিয়েট লিঙ্ক বা এরকম আপনার ফ্যান্সি নেম দেখবেন, বাট এটাতে যাবেন, আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনাকে নক করা হবে, আপনি ক্যাশব্যাক আর সামথিং এরকম গিফট নিয়ে যাবেন। হ্যাঁ, তো এরকম একটা প্ল্যান ইনশাল্লাহ আমি করতেছি, জাস্ট দোয়া করবেন যাতে সুস্থ থাকে এবং এটা বাস্তবায়ন করতে পারি। কুইক একটা রিপ্লাই করেন, আপনি কি এরকম কিছু চান কিনা? হ্যাঁ, ইস আমার জুম নাই, আমি আজকে অনেক কিছু মিস করতেছি ভাই। হুম। জুমটার পুরো লাইক ফ্যামিলি মনে হয়, বুঝছেন ভাই বেড়াদার। সো জুমে যারা নাই, ইউটিউব বলেন, আপনি যদি এরকম কিছু চান, ইউটিউব কিংবা ফেসবুক, আমি অবশ্যই এই অফারটার কথাই বলতেছি। সো আমাদের এখানে রেজিস্ট্রেশন করলে আপনারা অবশ্যই একটা ছাড় পাবেন। আর ইন রিটার্ন আরো দুই একটা পয়েন্ট, সেটা হলো আমার অফিস থেকে আপনি আপনার রেজাল্টটা চালিয়ে নিতে পারবেন। সো ওইখানে রেজাল্ট যদি নেবেন, ওই দিন একটা ফ্রি কাউন্সেলিং নেবেন, লাইক আপনার রেজাল্টের সাথে কোন দেশ ভালো যায় এটা। এন্ড দেন মেবি আমি যদি থাকি এবং আপনার রেজাল্ট যদি একটু ভালো হয় আর আমার অফিসে যদি মিষ্টি থাকে,
তাহলে আপনাকে একটা মিষ্টি খাওয়াবো এবং মেক শিওর করবো যে আমি আপনার ছবি তুলে আমি এরকম এরকম একটা প্রসপেক্টাস বানাবো যেখানে আপনারা অনেক জনের মিষ্টি মুখওয়ালা ছবি 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 থাকবে, আর আমি এটা ওয়াও, ফেসবুকে পোস্ট করবো ওয়াও। ইউসিসির মতো। কেউ বুঝছেন কিছু? সরি ভাই। সো আমি এখানে আমার রেজিস্ট্রেশনের নাম্বারটা একটু অ্যাড করে দিচ্ছি। আমাকে একটা মিনিট টাইম দিবেন দুইজা ভাই, এক্সট্রিমলি সরি বাট আই থিঙ্ক ইটস ওকে ভাইয়া। এখানে এখানে সবাই লাইক রাশেদ ভাই রেজিস্ট্রেশন কেমনে করবো এরকম পার্টি অনেকে আছেন, হ্যাঁ। আর যারা আমার অফিস চিনেন, লাভ ইউ গাইস, কোন একদিন চলে আসবেন, হ্যাঁ। সো আমাদের রেজিস্ট্রেশনের জন্য এই নাম্বারটা আপনার আমি আমি ভাই আপনার সাথে একটা ডেট নিয়ে কথা বলছিলাম, ওইটা কি জুনের 29, 29? 29, হ্যাঁ। যারা 20, 01, 329। ইন্টারেস্টেড আছে যদি আপনার মাধ্যমে একটু জানিয়ে দিতে পারে যে কারা কারা 29 জুনে দিতে চায়, সো আমরা হয়তো। সো আমরা একটা স্পেশাল ডেট পাইতেছি 29, যেটা লাইক নিউ এডিশন, রাইট? সো এটা নিয়ে আমি আমি অ্যাডিশনাল একটা ডেট। অফার দিব। আর 15 না, লাস্টে 12, হ্যাঁ। সো রেজিস্ট্রেশনটা যদি আমার কাছে করেন, আপনারা হয়তো রাশিদ ভাইয়ের একটা এক্সাম সেন্টার পাবেন। ইয়া, এই আমার এখানে আপনাদের হেল্প লাগবে, ঠিক আছে? সো রাইট, আই সবাই নিড যদি নাম্বারস, আই এখানে নিড হেল্প নাম্বারস। করে, রেজিস্ট্রেশন করবে বাংলায় আইএলটিএস থেকে, তাহলেই পসিবল যে আমরা পোর্টফোলিও দেখাতে পারবো যে হ্যাঁ, আমরা এক্সাম সেন্টার নিতে পারবো এখন। ইয়েস, দেখছেন তো সবাই কিন্তু এক্সাম সেন্টার আমাদের দিবে কিনা এটা বলে নাই, হ্যাঁ। সো আপনাদের উপর ছেড়ে দিছে, আপনারা আমাদেরকে হেল্প করতে হবে। সরি ভাই। ইয়া, নাও এক্সাম ডে, তো হ্যাঁ প্লিজ। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এক্সাম ডে প্রিপারেশন। আমরা, আপনারা যে যেখান থেকে এক্সাম ভেন্যুতে আসেন না কেন, আমি প্রথমেই বলবো যে আপনারা একটু আর্লি চলে আসবেন, কখনোই লেট করবেন না এক্সাম ইয়েস। ডেতে। কারণ এটা আপনার জীবনের খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম। আপনি অবশ্যই টাইম হাতে নিয়ে বাসা থেকে বের হবেন। আর যারা ঢাকায় আছেন তাদেরকে তো ডেফিনেটলি আপনারা জানেন যে ট্রাফিক কেমন। সেকেন্ড হচ্ছে আহ আমরা এক্সাম ডেতে একটু মেন্টালি বুস্ট থাকবেন, যাতে করে আপনার এক্সামটা আপনি ভালো দিতে পারেন। সো আপনি কোনো অন্য কোনো টেনশন মাথায় রাখবেন না। এক্সাম হলে যখন আসবেন, আহ, আপনার পাসপোর্ট অথবা এনআইডি যেটা দিয়ে রেজিস্টার করছেন সেটা অবশ্যই সাথে নিয়ে আসবেন। এবং আপনি চাইলে আপনার পছন্দের পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার নিয়ে আসতে পারেন। আমরা ব্রিটিশ কাউন্সিল থেকেও একটা পাউচ প্যাক দিয়ে থাকি আপনার এই হেল্প করার জন্য আপনাদেরকে। কিন্তু অনেকেই যদি মনে করেন না আপনি বাসা থেকে নিজে লেখার জন্য নিয়ে আসবেন, সেটা ইউ ক্যান ক্যারি। আপনারা চাইলে ওয়াটার বটল ক্যারি করতে পারেন, কিন্তু কোনো লেবেল থাকবে না, মানে ট্রান্সপারেন্ট ওয়াটার বটলে ওয়াটার ক্যারি করতে পারেন। যদিও আমাদের হল রুমে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা থাকে। আমাদের, আপনারা জানেন যে এক্সামে এক্সট্রা কোনো ওয়াশরুম, আপনারা যদি ওয়াশরুম ব্রেক নেন সেটার জন্য এক্সট্রা কোনো টাইম থাকে না। সো আপনারা ডেফিনেটলি যখন ব্রেক নিচ্ছেন এক্সাম হলে, আপনার কিন্তু সার্টেন টাইম থেকেই সেটা ডিডাক্ট হচ্ছে। সো ডেফিনেটলি কেয়ারফুলি ওই বিষয়গুলো মাথায় রাখবেন। অ্যান্ড আমাদের কিছু সিকিউরিটি প্রসেস আছে যখন এক্সাম হলে চলে আসেন আপনারা। শুরুতেই আপনাদের বিলঙ্গিং কালেক্ট করা হয়, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, ছবি তোলা হয়, দেন আপনাদেরকে এক্সাম হলে অ্যালাউ করা হয়। সো এই প্রসেসগুলো একটু মেন্টালি আগে থেকে মাথায় রাখবেন যে হ্যাঁ, আমার হয়তো এক্সাম শুরু হওয়ার 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে আমি রিপোর্ট করলাম, এবং ব্রিটিশ কাউন্সিলের যদি 100 জন ক্যান্ডিডেট থাকে, তো সবাইকে আমাদের সেম প্রসেসে নিয়ে আসতে হয়তো 1-2 মিনিট করে এক একজনের লাগলে আমাদের হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় হাতে রাখতে হয়। অনেকেই বলে যে আমরা কেন আগে 11টা 30 বা 12টা রিপোর্টিং টাইম দিয়েছি, কিন্তু এক্সাম শুরু হচ্ছে 1টায়। তো এই সিকিউরিটি প্রসেস গুলো মেনটেন করতে আমাদের কিছু প্রি এক্সাম সময় লাগে। অ্যান্ড এক্সাম ডে প্রিপারেশনের মধ্যে আরো থাকবে যে উম, আপনারা এক্সাম হলে যেটা যেটা আমরা কথা বলছিলাম, যে এক্সাম হলে ডেফিনেটলি আপনার যতই পরিচিত কেউ থাকুক, আপনার ফ্রেন্ড থাকতে পারে বা থাকতে পারে, আমরা চেষ্টা করব যে কথা বলবো না আমরা, বা আমরা কারো আনসার দেখে লেখার চেষ্টা করব না। এন্ড অফ দা ডে আমাদের ওখানে মনিটরিং এর জন্য ইনভিজিলেটর থাকে, তারা কিন্তু আহ, আপনাকে অ্যালার্ট করবে বা করবে।
সো আপনার এক্সাম প্রিপারেশনে যেন নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে, এই বিষয়গুলো একটু সবাই খেয়াল রাখবেন। এন্ড So, আমি 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 তো একটা জাম্পিং করবো কুইক, সেটা হলো আগের রাতের ঘুমটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় ভাই। আমি কয়েকজনের কাছে শুনছি এরকম যে ভাইয়া কালকে এক্সাম, আজকে ঘুমাইতে পারিনি, মানে লাস্ট পেশেন্ট নাইট হয়তো ঘুমাইতে পারিনি। ঘুমাতে পারে না, বাট ডেফিনেটলি ঘুমটা খুবই জরুরি, রাইট? সো এক্সাম ডে নিয়ে, এক্সাম ডে প্রিপারেশন নিয়ে আমি ভাই অনেস্টলি আমার আমার আমি যে যে প্রাইভেট ব্যাচ পড়াই আর কি, হ্যাঁ। সো প্রতিটা ব্যাচে লাস্ট ক্লাস টাইপের কিছু একটাতে আমি এক্সাম ডে নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করি, যেটা আপনি বলছেন এগুলাই আমি আরো কিছু হয়তো একটা ইয়ের মতো স্লাইডের মতো অ্যাড করি। আমি এরকম একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, জি, যাতে সবাই এক্সাম ডেতে অ্যাটলিস্ট, এক্সাম ডেতে আপনি চাইলে আপনার মার্ক পোস্ট করতে পারেন কেমনে কেমনে, সব সাইকোলজিক্যাল সাইড পয়েন্ট হুম, নিয়ে কথা বলবো। ইয়াপ, আই থিঙ্ক আমাদের কোশ্চেন এখানে শেষ। আমরা ইউটিউব থেকে আজকে নিব না, আমরা ইনশাল্লাহ দুজা ভাই আপনি জাস্ট আমাদেরকে একটা একটা আশা যদি দেন, আমরা আরেকবার হয়তো এরকম করতে পারি কিনা দুই জি, হাজার জি, জি। চব্বিশ সালে। আমি খুবই খুবই হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাপি। আমাকে যদি হ্যাঁ যে কোনো সময় আপনারা ডাকবেন, আমি হুম, খুবই হ্যাপি আপনাদের সাথে জয়েন করার জন্য। ইনশাল্লাহ। সো আমি আমাদের সাথে ভাই এখনো প্রায় 1500 জন মানুষ আছেন, রাতের 12টা 10 বাজে। So, আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে যে আমাদের সেশনটা অবশ্যই ভালো কিছু দিতে পারছি, না নাহলে এতজনের কেন থাকতো। সো ইভেন ইভেন জি। আরো যদি কোনো কিছু জানার থাকে, আপনারা স্পেসিফিক ব্রিটিশ কাউন্সিল নিয়ে, এক্সাম নিয়ে হুম, আপনারা রাশেদ ভাইকে, বাংলা আইএলটিএস কে জানাবেন, আমরা হুম, ডেফিনেটলি এগুলো নিয়ে কথা বলবো। হুম। আমি আমি একটা কোশ্চেন ফুল রেডি করতেছি, আরো টুকটাক কিছু জিনিস, এবং ভাই একটা কথা হয়তো দিয়ে দিয়েছেন, সেটা হলো আমরা আমাদেরকে দু একটা মডিউল নিয়ে যদি কোনো হ্যাঁ, 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 ট্রেনার আর সামথিং, হ্যাঁ, হ্যাঁ এটা খুবই ডেফিনেটলি হেল্পফুল হবে। ডেফিনেটলি। আমি আমি এটা নিয়ে আপনার সাথে কানেক্টেড থাকবো আমরা ইনশাল্লাহ। হয়তো একটা ক্লাস আমরা রাখতে পারি যে শুধু সিঙ্গেল কোনো মডিউলকে ইয়া ইয়া, ফোকাস হ্যাঁ ওইটাই করে। ওইটাই বলতেছি, হ্যাঁ। জি, জি। সো মাঝে মধ্যে একটু ডিফারেন্ট টেস্ট দিলাম, রাশেদ ভাই ছাড়াও আরো গুরুরা, অনেক গুরু আছেন, আমরা গুরুদের আনবো ইনশাল্লাহ। সো দোজা ভাই, আমরা লাইক আজকে এখানেই শেষ করতে চাই নাকি? থ্যাংক হ্যাঁ। ইউ সো মাচ। সো আমি হ্যাঁ, আমি থ্যাংক ইউ ভাই। রাশেদ ভাই, বাংলায় আইএলটিএস, এবং যারা এখনো অনলাইনে আছেন সবাইকে হুম, অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য। এবং আপনাদের মূল্যবান সময়, এই যে 2 ঘন্টা ধরে আপনারা যে অনলাইনে আছেন, এটা আমি সারা জীবন আমার মনে থাকবে। থ্যাংক ইউ ভাই, আপনাকে থ্যাংক ইউ, আপনি আমাদেরকে আপনার এই ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেও টাইম দেওয়ার জন্য। আর এভরিবডি দোয়া করবেন, আমরা আছি আপনাদের সাথে। দোজা ভাইরা, ব্রিটিশ কাউন্সিল আমাদের সাথে থাকলে আমি আরো বড় 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 কিছু করতে পারবো আপনাদের জন্য। সো দোয়া করবেন সবাই, আর ভালো থাকবেন। গুড নাইট দোজা ভাই। গুড নাইট আসসালামু ভাইয়া, আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাইকে। সালাম। আসসালামু আলাইকুম।